একটা প্রশ্ন কিন্তু প্রায়ই মাথায় আসে। শরীর কিভাবে বীর্য তৈরি করে আর এটা আবার পূরণ হতে ঠিক কত সময় লাগে? প্রশ্নটা সাধারণ মনে হলেও এর পেছনে বিজ্ঞানটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। চলুন আজ সেটাই একটু জেনে নেওয়া যাক। তো মূল প্রশ্নটা তাহলে কি, বীর্যের ভাণ্ডার আবার ভরে উঠতে ঠিক কতটা সময় লাগে? এর উত্তরটা ধাপে ধাপে জানতে হলে আমাদের কিন্তু সবার আগে এটা বুঝতে হবে যে একবার বীর্যপাতের সময় ঠিক কী পরিমাণ বীর্য শরীর থেকে বের হয়। চলুন তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক। মানে কি পরিমাণ বীর্য আসলে নির্গত হয়, এটাই হবে আমাদের আলোচনার প্রথম ধাপ বা স্টার্টিং পয়েন্ট। গড়ে প্রতিবার প্রায় ৩ মিলিলিটার বীর্য নির্গত হয়। তবে হ্যাঁ, এই পরিমাণটা কিন্তু সবার জন্য একরকম নয়। এটা একজনের ক্ষেত্রে ১.৫ মিলি থেকে শুরু করে ৫ মিলি পর্যন্তও হতে পারে। তাই ৩ মিলিকে একটা গড় হিসাব ধরে নেওয়া যেতে পারে। আচ্ছা, পরিমাণটা তো বোঝা গেল, কিন্তু এখন প্রশ্ন হল শরীর এই ঘাটতিটা পূরণ করে কিভাবে? চলুন এই পুরো প্রক্রিয়াটা, মানে দিনের পর দিন কিভাবে এটা আবার তৈরি হয়, সেটা একটু কাছ থেকে দেখি। এই টাইমলাইনটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। দেখুন কি হয়। ঠিক প্রথম দিন থেকেই অন্ডকোষ কিন্তু আবার নতুন করে বীর্য বানানো শুরু করে দেয়। এরপর দ্বিতীয় দিনে এর সাথে মেশে প্রোটিন, জিঙ্ক, ফ্রুক্টোজের মতো সব জরুরি পুষ্টি। এতে এর ঘনত্ব বাড়ে। তৃতীয় দিন আসতে আসতেই প্রায় ৮০% পুনরুদ্ধার হয়ে যায়। আর পুরো ৫ দিনের মাথায় ভাণ্ডার আবার আগের মতো একদম কানায় কানায় পূর্ণ। এখন একটা মজার ব্যাপার আছে কিন্তু। আচ্ছা ভাবুন তো, বীর্য তো পুরোটা তৈরি হয়ে গেল, কিন্তু যদি সেটা শরীর থেকে বের না হয় তাহলে কি হবে? এখানেই কিন্তু গল্পে একটা দারুণ টুইস্ট আছে। শরীর কিন্তু এই বাড়তি যোগানটা সামলানোর জন্য একটা নির্দিষ্ট পদ্ধতি ব্যবহার করে। তো ৭ দিন পেরিয়ে গেলে ঠিক কি হয়, চলুন সেটাই দেখি। দেখুন, এখানে দুটো খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। প্রথমত, যে পুরনো বীর্যটা ব্যবহার হয়নি, শরীর সেটাকে আবার শুষে নেয়, মানে রিঅ্যাবজর্ব করে ফেলে। আর দ্বিতীয়, এবং যেটা আরও বেশি জরুরি, সেটা হলো শুক্রাণুর ভেতরের ডিএনএ ভাঙতে শুরু করে। সোজা কথায় শুক্রাণুর কোয়ালিটি নষ্ট হতে থাকে। আর ঠিক এই কারণেই কিন্তু ফার্টিলিটি টেস্টের রেজাল্টের ওপর এর একটা সরাসরি প্রভাব পড়ে। এই যে বায়োলজিক্যাল প্রসেসটা, এর একটা কিন্তু সরাসরি বাস্তব প্রয়োগ আছে, বিশেষ করে মেডিকেল টেস্টে। ল্যাবরেটরিগুলো সবসময় বলে যে ৭ দিনে বেশি বিরত থাকা যাবে না। কারণটা কি? কারণ হলো এরপরে স্যাম্পলের মধ্যে মৃত শুক্রাণু চলে আসার সম্ভাবনা অনেক বেড়ে যায়, আর তাতে রিপোর্টের সঠিকতা নিয়েই প্রশ্ন উঠে যায়। তাহলে চলুন এবার একটা খুব কমন বিষয়ে আসি। বীর্য ক্ষয় নিয়ে আমাদের মধ্যে অনেক রকম ধারণা, মানে মিথ চালু আছে। অনেকেই এটাকে সরাসরি শক্তি বা দুর্বলতার সাথে জুড়ে দেন। চলুন এর পেছনের আসল বিজ্ঞানটা কি সেটা একটু জানা যাক। এই প্রশ্নটা কিন্তু একদম সেই প্রচলিত মিথটা কি সামনে নিয়ে আসে। ৭ দিনের বেশি বীর্য ধরে রাখলে কি আসলেই শক্তি বাড়ে? অনেকেই তো এটাই ভাবেন। কিন্তু এতক্ষণ আমরা যা যা জানলাম, সেটার উপর ভিত্তি করে উত্তরটা কি হওয়া উচিত বলে মনে হয়? এখানে বিশ্বাস আর বাস্তবতার মধ্যেকার ফারাকটা পরিষ্কার হয়ে যায়। বীর্যপাতের পর যে ক্লান্তিভাবটা আসে, সেটার কারণ কিন্তু বীর্য কমে যাওয়া নয়। এটা আসলে হয় মনস্তাত্ত্বিক কারণে অথবা শারীরিক পরিশ্রমের জন্য। বীর্যকে কোনো সীমিত শক্তির উৎস ভাবার কোনো কারণই নেই, যা ফুরিয়ে গেলে শরীর দুর্বল হয়ে পড়বে। সুতরাং সবচেয়ে জরুরি যে কথাটা মাথায় রাখতে হবে, সেটা হলো বীর্য উৎপাদন একটা কন্টিনিউয়াস ন্যাচারাল প্রসেস। এটা এমন কোনো সম্পদ নয় যা একবার খরচ হলে ফুরিয়ে যায়। শরীর এটা অনবরত তৈরি করতেই থাকে। বেশ, ভুল ধারণাগুলো তো ভাঙা গেল। এবার তাহলে কিছু কাজের কথায় আসা যাক। মানে স্বাস্থ্যকর উৎপাদনের জন্য কি কি করা যেতে পারে? ভালো খবর হলো রিপ্রোডাক্টিভ ফাংশন ঠিক রাখতে কয়েকটা সহজ পদক্ষেপ নিলেই চলে। সুস্থ আর স্বাভাবিক উৎপাদনের জন্য লাইফস্টাইলের এই কয়েকটা ব্যাপার কিন্তু খুব জরুরি। যেমন প্রতিদিন ৭ থেকে ৮ ঘন্টা ভালো ঘুম, নিয়মিত শরীরচর্চা বা ব্যায়াম করা, পুষ্টিকর খাবার, বিশেষ করে যাতে প্রোটিন আর জিঙ্ক আছে সেরকম খাবার খাওয়া, আর অবশ্যই ধূমপান আর অতিরিক্ত অ্যালকোহল এড়িয়ে চলা। এই সহজ কয়েকটা নিয়মই কিন্তু শরীরের স্বাভাবিক উৎপাদন প্রক্রিয়াকে দারুণভাবে সাপোর্ট করে। আমাদের শরীর কিন্তু সত্যি একটা অসাধারণ আর নিখুঁত একটা সিস্টেম। আজকের এই আলোচনা থেকে এটা পরিষ্কার হলো যে কিভাবে একটা প্রচলিত বিশ্বাস বিজ্ঞানের সামনে আসলে
ভুল প্রমাণ হয়ে যায়। এখন ভাবার বিষয় এটাই যে স্বাস্থ্য নিয়ে এরকম আরও কত মিথ হয়তো আমরা দিনের পর দিন বিশ্বাস করে চলেছি, তাই না?